নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুমোরটুলি অঞ্চলের কাছে রবীন্দ্র সরণি বা চিতপুর রোডে। আপনারা পর্দায় যে লাল রঙের একতলা দালান মন্দিরটি দেখতে পাচ্ছেন সেটি বাগবাজারের সিদ্ধেশ্বরী কালী মন্দির নামেই বেশি পরিচিত। যদিও মন্দিরটির অবস্থান কুমোরটুলি অঞ্চলের খুব কাছে। এই রাস্তাটা বাম দিক দিয়ে সোজা চলে গেছে বাগবাজার পর্যন্ত, আর ডান দিক দিয়ে চলে গেলে যাওয়া যায় বড়বাজার পর্যন্ত। আপনারা লাল রঙের মন্দিরটি দেখছেন যে থামের মাঝখানে ওপরে কাঠের যে চিক রয়েছে সেগুলো সাবেকি আমলের বাড়িতেই সাধারণত দেখা যায়। আপনারা এই মন্দিরটি যে দেখছেন, এই মন্দির সম্পর্কে অনেক কিংবদন্তি রয়েছে। মন্দিরটি রয়েছে ইতিহাস, নানা গল্প যা লোকের মুখে মুখে ফেরে। সেসব গল্প আপনাদের শোনাবো, একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখুন। আজ থেকে 500 বছর আগেকার কথা। কালীবর নামে এক সাধু হিমালয় থেকে এখানে এসেছিলেন মায়ের আদেশে। মায়ের আদেশ ছিল যে বাংলার দক্ষিণে আদিগঙ্গার তীরে সতীর অঙ্গ পড়েছে, সেই অঙ্গ খুঁজে বের করে মাকে প্রতিষ্ঠা করতে হবে। কিন্তু সাধু কালীবর স্থান নির্বাচনে ভুল করেছিলেন। হিমালয় থেকে পায়ে হেঁটে বহু দুর্গম পথ অতিক্রম করে আজকের এই কুমোরটুলি অঞ্চলের কাছে হোগলা আর বেতের জঙ্গলে এসে উপস্থিত হয়েছিলেন। হ্যাঁ বন্ধুরা, সেই সময় এই অঞ্চলটা ছিল হোগলা আর বেতের জঙ্গলে পরিপূর্ণ। ছিল হিংস্র সাপদের বসবাস, ছিল ডাকাতদের গোপন ডেরা। তখন এই অঞ্চলের পাশ দিয়ে বয়ে যেত পুণ্যতোয়া গঙ্গা। তবে গঙ্গা এখন অনেক দূরে সরে গেছে। ফিরে যাই আগের কথায়। কালীবর সাধু এখানে বেত আর হোগলা জঙ্গলে এসে এক জায়গায় একটি বেদি, কিছু ফুল এবং হাড়গোড় দেখতে পান। আসলে সেটি ছিল ডাকাতদের আস্তানা। সাধু কালীবর তা বুঝতে পারেননি। কারো কারো মতে সেই ডাকাতের নাম ছিল রঘু ডাকাত। যাই হোক, রঘু ডাকাতের দল ডাকাতি করতে যাওয়ার আগে মায়ের কাছে নরবলি দিত। সেই নরবলি দেবার খাড়া আজও মন্দিরে রয়েছে। দেখাবো আপনাদের সেই খাড়া। বলি কালীবরের কথা। কালীবর সাধু এখানে হোগলা পাতায় কুটির তৈরি করে কঠিন তপস্যা শুরু করেন। তার তপস্যায় তুষ্ট হয়ে দেবী মহামায়া সিদ্ধেশ্বরী কালিকা মূর্তিতে আবির্ভূতা হয়ে বলেন, কালীবর, তোমার সাধনায় আমি তুষ্ট হয়েছি, তবে এই স্থান আমার নির্দেশিত শক্তিপীঠ কালীক্ষেত্র নয়, কালীক্ষেত্র আরো দক্ষিণ পশ্চিমে। যাই হোক, তুমি আমাকে এখানে প্রতিষ্ঠা করো। আমার এই স্থান সিদ্ধপীঠ স্থান হিসেবে বিবেচিত হবে। যেহেতু কালীবর সাধনা সিদ্ধি লাভ করে মায়ের দর্শন ও পুজো করার নির্দেশ পেয়েছিলেন, তাই মায়ের নাম হয়ে যায় সিদ্ধেশ্বরী। আবার কারো কারো মতে এই অঞ্চলে যেহেতু ডাকাত দলের ডেরা ছিল, তাই সিদ্ধেশ্বরী কালীমাকে অনেকে ডাকাত কালীও বলতো। যাই হোক, সাধু কালীবর মায়ের নির্দেশ পেয়ে হোগলা পাতার কুটিরে মায়ের মৃন্ময়ী মূর্তি প্রতিষ্ঠা করে পুজো শুরু করেন। পরবর্তীকালে এক কাপালিকের হাতে পুজোর ভার অর্পণ করে তিনি এই স্থান ছেড়ে চলে যান। সেই জন্য দেবী মন্দির ও মূর্তি প্রতিষ্ঠার কোনো তারিখ আজও উদ্ধার করা যায়নি। আজও এই মন্দিরে বলির প্রথার প্রচলন রয়েছে। সেই জন্য এই মন্দিরের সামনে একটি হাড়িকাঠ রয়েছে। আপনারা দেখলেন সেই হাড়িকাঠের ছবি। পরবর্তীকালে চিতপুরের স্বর্ণবণিক সম্প্রদায়ের দুই ভাই শ্যাম ও বিনোদ বিহারী মল্লিক এবং দ্বিতীয় ব্ল্যাক জমিদার গোবিন্দরাম মিত্রের উত্তর পুরুষ অভয়চরণ মিত্র এবং ধনী ব্যবসায়ী সুরজমল নাগরমল এবং দেবেন বল্লভ, এছাড়াও ভাগ্যকুলের জমিদার প্রমথলাল রায়ের অর্থ সাহায্যে আজকের এই মন্দিরটি নির্মিত হয়েছিল। মন্দিরটির বর্তমান যারা সেবায়েত তাদের সম্পর্কেও কিন্তু একটি কিংবদন্তি চালু আছে। সাধু কালীবরের কাছ থেকে কাপালিক যখন এই সিদ্ধেশ্বরী মায়ের পুজোর ভার পান, তখনও কিন্তু ডাকাতরা এই মাকে পুজো করত। সেই সময় কোনো এক বছর খুব বন্যা হয়েছিল। সেই বন্যার জলে দুটি বালক ভেসে এসেছিল। ডাকাতরা তাদেরকে বলি দেওয়ার জন্য কাপালিকের কাছে নিয়ে যায়, কিন্তু কাপালিক তাদের বলি না দিয়ে রক্ষা করেন, তাদের নিজের কাছে রেখে বড় করেন এবং সংসার আশ্রমে প্রতিষ্ঠিত করেন। পরে তাদের পূজা পদ্ধতি শিখিয়ে তাদের নিত্য পূজার ভার দেন। কিন্তু এই চক্রবর্তী পূজারীদের নিজের বংশ লুপ্ত হওয়ারে তাদের দৌহিত্র বরাবরে মুখোপাধ্যায় পরিবার দেবীর সেবায়েত হিসেবে নিযুক্ত হন। আজও এই মুখোপাধ্যায় পরিবারের উত্তরাধিকারীরা পুজোর কাজ চালিয়ে যাচ্ছেন। একবার ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব এই মন্দিরে এসে বলেছিলেন, ওরে, এই মা সকলের মনোবাঞ্ছা পূর্ণ করেন, তোদের যা যা কামনা তাই তিনি পূর্ণ করতে পারেন। একবার ব্রাহ্ম সমাজের কেশবচন্দ্র সেন বেশ অসুস্থ হয়ে পড়েছিলেন। এ কথা জানতে পেরে রোগ মুক্তির কামনায় রামকৃষ্ণদেব বাগবাজার সিদ্ধেশ্বরীর কাছে ডাব আর চিনি মানত করেছিলেন। তাই আজও সাধারণ মানুষ তাদের পরিবারে কেউ অসুস্থ হলে এই সিদ্ধেশ্বরী মায়ের কাছে ডাব আর চিনি মানত করে থাকেন। একবার ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বসুমতী সাহিত্য মন্দিরের প্রতিষ্ঠাতা উপেন্দ্রনাথ মুখোপাধ্যায়কে বলেছিলেন, উপেন, যা সিদ্ধেশ্বরীর কাছে মানত কর, তোর এক দরজা যেন শত দরজায় পরিণত হয়।
উপেন্দ্রনাথ তাই করেছিলেন। সত্যি সেই সময় বসুমতী সাহিত্য মন্দিরের খুব উন্নতি হয়েছিল। তাছাড়া শ্রী রামকৃষ্ণদেব এই সিদ্ধেশ্বরী মাকে বলতেন বাগবাজারের গিন্নিমা। নাট্য সম্রাট গিরিশচন্দ্র ঘোষও নিয়মিত আসতেন এই সিদ্ধেশ্বরী মায়ের কাছে। তার প্রতিটি নাটক লেখা হওয়ার পরই তিনি সেই নাটকটি দেবীর চরণে উৎসর্গ করতেন। তাছাড়া এই সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে চুরি হওয়া নিয়ে 1226 সনে 27শে অগ্রহায়ণ সমাচার দর্পণ পত্রিকায় একটি খবর প্রকাশিত হয়েছিল। খবরটি আপনাদের সেই ভাষাতেই পড়ে শোনাই। মোং কলিকাতা বাগবাজারের রাস্তায় এক সিদ্ধেশ্বরী প্রতিমা আছেন। তাঁহার নিকটে অনেক ভাগ্যবান লোকেরা পূজা দেন এবং ব্রাহ্মণ পণ্ডিতেরা প্রতিদিন 20-30 জন চণ্ডী পাঠ ও স্তব কবচাদি পাঠ করেন এবং ধূনবাদ লোকেরা স্বর্ণ রৌপ্যাদি গঠিত অনেক অলঙ্কার তাহাকে দিয়াছেন এবং তাহার নিকটে অনেক লোক মানত পূজা বলিদানাদি অনেক করেছেন। সম্প্রতি গত সপ্তাহে জ্যোৎস্না রাত্রিতে অনুমান হয় 6 দণ্ড রাত্রির সময় এক চোর তাহার ঘরের জানালা ভাঙিয়া অনুমান 5-7 হাজার টাকার স্বর্ণালঙ্কার চুরি করিয়াছে। পুরো খবরটি শোনাতে পারলাম না সময়ের অভাবে। এবার মূর্তি সম্পর্কে দু একটা কথা বলি। মায়ের মূর্তি মৃন্ময়ী, আয়ত নয়ন, উচ্চতায় একজন সাধারণ মানুষের সমান। দেবীর বাম চরণের দিকে শুয়ে আছেন শ্বেত বরণ দেবাদিদেব মহাদেব। তিনি সম্পূর্ণ দিগম্বর। দেবীর বছরে একবার অঙ্গরাগ হয় বৈশাখী পূর্ণিমার আগে। ফুলদোল উৎসব পালিত হয় এই দেবীর মন্দিরে। একটি মাত্র বেনারসি পরানো হয় মাকে, যা সারা বছর তার অঙ্গে থাকে। বেনারসি পাল্টানো হয় প্রতি বছর দুর্গাপূজার অষ্টমীর দিন। কোনো কোনো মতে জানা যায় যে এই মন্দিরে সর্বশেষ নরবলি হয়েছিল 1604 সালে। এখন এখানে নরবলির বিকল্পে 3 গাছা শিকড় সমেত আখ, মোষের পরিবর্তে চাল কুমড়ো ও পশু বলিতে দেওয়া হয় ছাগ বলি। সিদ্ধেশ্বরী মায়ের পূজার সামগ্রিক অনুষ্ঠান সুসম্পন্ন হয় তন্ত্র মতে। ছাগ বলির পর রান্না করে তা উৎসর্গ করা হয় মায়ের চরণে। এইরকম নানা ইতিহাস, মিথ আর কিংবদন্তি নিয়ে আজও বাগবাজারের সিদ্ধেশ্বরী কালী মন্দির ভক্তদের কাছে চির আকর্ষণীয় হয়ে আছে। রাস্তা থেকে দেবী মূর্তি দেখা যায়। সামনে রয়েছে ত্রিখিলানযুক্ত বারান্দা। মূল মন্দিরের গর্ভে রয়েছে মায়ের মূর্তি। মন্দিরের মেঝে শ্বেত পাথর দিয়ে বাঁধানো আর মন্দিরের দেয়ালে রয়েছে মিনে করা কাজ। চলুন এবার মন্দিরের পূজারী ও সেবায়েতের কাছ থেকে এই মন্দির সম্পর্কে কিছু কথা জেনে নিই। দাদা, আপনার নামটা একটু বলবেন দাদা? আমার নাম সুকুমার ঘোষাল। সুকুমার ঘোষাল। আপনি কি মানে মন্দিরের পূজারী না সেবায়? পূজারী। আচ্ছা, আপনি কতদিন পুজো করছেন এখানে? এখানে আমি আছি প্রায় 18 বছর। তার আগে কি আপনার বাবা বা এটা কি বংশ পরম্পরা? আপনি সেবায়েত আছেন? সেবায়েত তো আছেনই, দাদারা আছেন। আপনি 18 বছর পুজো করছেন? আমি এখানে 18 বছর আছি। আচ্ছা, তো এখানকার মন্দির বা মূর্তি সম্পর্কে একটা কথা বলবেন। মা এখানকার বাগবাজারের গিন্নিমা। বাগবাজারের গিন্নিমা। ঠাকুর বলতেন বাগবাজারের গিন্নিমা। মা মৃন্ময়ী। মায়ের বয়স 500 বছর। মা দাঁড়িয়ে আছেন 500 বছর। কালীবর তপস্বী নামে একজন সাধক হিমালয় থেকে এসে। কি নাম? কালীবর তপস্বী। মাকে হিমালয় থেকে এসে এখানে মাকে প্রতিষ্ঠিত করেছিল। আচ্ছা, এই দক্ষিণেশ্বর কালীঘাটেরও আগে মা। মা নিজে স্বয়ংভূ এখানে মা দেখা দিয়েছিলেন। মা নিজেই মায়ের ধ্যান বলেছিলেন। রামকৃষ্ণ এখানে নরবলি হতো আগে। এই হচ্ছে তার খড়গ। এই খড়গ দিয়ে নরবলি হতো। এই খড়গ দিয়ে নরবলি হতো। এই খড়গ দেওয়ার জল এখন সবাইকে দেওয়া হয়। আর মায়ের এখানে একটা বিশেষ মাহাত্ম্য, রোগের জন্য ডাবচিনি মাকে মানুষ করা হয়। নমস্কার, আপনার নামটা একটু বলবেন? আমার নাম সারদা প্রসাদ মুখার্জি। সারদা প্রসাদ মুখোপাধ্যায়। আপনার বংশ পরম্পরায় এই মন্দিরের সেবায়, তাই তো? এটা কত প্রজন্ম আপনি? 9তম। আপনার প্রথম জেনারেশনের নাম কি মনে আছে? বলুন। তার নাম হচ্ছে রামধন মুখোপাধ্যায়। রামধন মুখোপাধ্যায়। আচ্ছা, এই যে মূর্তিটা, এই মূর্তিটা তো স্বপ্নে পাওয়া মূর্তি। শুনেছি সেটা 500 বছরের পুরনো ইতিহাস যেটা আছে। ইতিহাসটাতে পাওয়া যাচ্ছে যেটা 1700 সাল থেকে এর খবর পাওয়া যাচ্ছে। এই মন্দিরটা সেখানে দেখতে গেলে পরে যে 1600 সাল কি 1500 সাল থেকেই শুরু হয়েছে। আচ্ছা, আপনাকে অনেক অনেক নমস্কার, অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই।
মন্দিরের গর্ভগৃহে লাগোয়া দুটি ঘরে রয়েছে দুটি শিবলিঙ্গ। এই যে একটি ঘরে একটি শিবলিঙ্গ দেখাবার চেষ্টা করছি আপনাদের, আরেকটি ঘরে আরেকটি শিবলিঙ্গ রয়েছে। এই যে সেই শিবলিঙ্গ, এখানে দেখুন অনেক ডাব রয়েছে। আসলে ওই যে বলছিলাম না যে স্থানীয় মানুষদের পরিবারে কেউ যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে তার সুস্থতার কামনায় মায়ের কাছে ডাব ও চিনি মানত করে থাকেন। বন্ধুরা, আজকের ভিডিও তাহলে এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে এই রকম নানা আকর্ষণীয় ভিডিও উপহার দিতে আমাকে উৎসাহিত করবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।